বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আলোচনা করব তোমাদের আরেকটা পেপার নিয়ে, পারস্য ও মধ্য এশিয়া মুসলমানদের ইতিহাস, হিস্ট্রি অফ দি মুসলিমস ইন পার্সিয়ান সেন্ট্রাল এশিয়া। পারস্য এবং মধ্য এশিয়া মুসলমানদের ইতিহাস, পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের যে ইতিহাস। আমরা আগে জেনে নিব যে পারস্যর কি অবস্থা, আর মধ্য এশিয়া বলতে কোথায় কি বোঝায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্য এই পেপারটা আগে তোমাদের আগের যে পেপার পড়াইছি মধ্যযুগীয় মুসলমানদের ইতিহাস, এটার সাথে সংযুক্ত ছিল। ওখান থেকে পারস্য এবং মধ্য এশিয়া এখানকে বের করে নিয়ে আসছে, নিয়ে আর একটা পেপার করছে, ওটা অটোমান মুসলমানদের ইতিহাস দিয়ে আর একটা পেপার করেছে তোমাদের। আচ্ছা, আমরা এখন কথা বলবো যে পারস্য বলতে আমরা কি বুঝি। পারস্য বর্তমান ইরান, যে গ্রিকেরা যে যে প্রাচীন পারস্য অঞ্চলকে ফার্স বলা হতো। যে ফার্স থেকে যে ইউরোপীয় ভাষায় যে অঞ্চলটির নাম ফার্সিয়া বা ফেসিয়া। গ্রিকদের দেয়া এই নামের স্মারক বর্তমান ইরানের ফার্স প্রদেশের নামটি, কারণ ইরানের একটা প্রভিন্স আছে এখন পার্স, PARS বা FARS দুটো দিয়ে লেখা হচ্ছে, দেখা যাচ্ছে পার্স একটা প্রদেশ। গ্রিকদের দেওয়ার নামেই যে সেই ফার্স থেকে যে পারস্য। 1935 খ্রিস্টাব্দে ইরানের শাসক রেজা শাহ পাহলভি দেশটিকে ইরান নামে ডাকার অনুরোধ জানার পর থেকে অদ্যাবধি দেশটি ইরান নামে পরিচিত। গ্রিকদের দেওয়া যে পার্স, তারা এদেরকে পার্স বলা হতো। পার্স থেকে পার্সিয়া বা পেরসিয়া দুটি ভাষায় বলা হচ্ছে। যে গ্রিকদের পার্স আর ইউরোপীয় ভাষায় হচ্ছে যে পার্সিয়া পরবর্তী পর্যায়ে যে এটা এখন ইরানের একটা প্রদেশ। যে পার্স নাম হচ্ছে 1935 খ্রিস্টাব্দের দিয়ে যে আমরা দেখি ইরানের যে শাসক রেজা শাহ পাহলভি দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ জানানোর পর তখন থেকে ইরান নামে যে পরিচিতি লাভ করেছে। এটার অবস্থান, আমরা মৌলিক অবস্থান আমরা আলোচনা করে দেখি যে খ্রিস্টপূর্ব কত থেকে কি অবস্থায় আসছে, যে তার প্রাচীন। তবে যে পারস্যের ভৌগোলিকটা নির্ধারণ করা ঐতিহাসিকরা বলছে যে কষ্টসাধ্য ব্যাপার, যে প্রাচীন পারস্য কোথা থেকে কিছু, তারপরও আনুমানিকভাবে তারা একটা ধারণা দিয়েছে যে যে তারা বলছে যে যুগে যুগে এটা পরিসীমা পরিবর্তন যে হয়েছে বলি। তবে এখন মোটামুটি তারা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, সেখানে যে দেখা যাচ্ছে যে পারস্যের উত্তরে বর্তমান আর্মেনিয়া, আজারবাইজান, ক্যাসপিয়ান সাগর ও তুর্কমেনিস্তান। পারস্যের উত্তরে যে বর্তমান আর্মেনিয়া, আজারবাইজান এই দুটি পাশাপাশি দেশ। এই দুটি দেশের ভিতর মাঝে মাঝে যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে। যে আর্মেনিয়া হলো খ্রিস্টান অধ্যুষিত আর আজারবাইজান হলো মুসলিম অধ্যুষিত দেশ। তারপর ক্যাসপিয়ান সাগর, তুর্কমেনিস্তান এটা মুসলিম অধ্যুষিত দেশ, এটার উত্তর। আর পূর্ব দিকে হচ্ছে যে আফগান এবং পাকিস্তান পূর্ব দিকে। দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর। দক্ষিণে যে ওমান উপসাগর, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর, এবং পশ্চিমে ইরাক এবং তুরস্ক। যে পারস্য বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশসমূহের অন্যতম। এই ভূখণ্ড উত্তর প্রান্তে আলব্রোজ পর্বতমালা এবং দক্ষিণ পশ্চিমে জাগ্রস
হিমালয়ের পরে এশিয়ার সর্বোচ্চ পর্বতমালা দামবার্জ এই অঞ্চলে অবস্থিত। এই ক্ষেত্রে যে আমাদের দেশে একজন প্রখ্যাত যে ইসলামী স্কলার এল ফোর্স যখন অভিযান করতেছিল, যে পারস্য অভিযানের সময় মুসলিম সেনাপতি যে তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছিল, তখন উনি যে হযরত ওমরের খিলাফতকালে যখন পারস্য বিজয় হয়, তখন এই পর্বতের নিকটে একটা যুদ্ধ হয়েছিল। সেক্ষেত্রে আল আক্কাস সাবিত আল আক্কাস বা আল আক্কাস নামে যে রাসূলের সাহাবীকে সেনাপতিকে যে সেনা প্রদান করে পাঠিয়েছিলেন, যে সে যখন যুদ্ধক্ষেত্র থেকে কি কারণে যে সেই পর্বতের দিকে এই যে আলবুস পর্বতের দিকে না গিয়ে সে উপত্যকার দিকে যাচ্ছিল, তখন শুক্রবার ছিল, জুমার দিন। হযরত ওমর তখন মিম্বারে খোদ্দারি ছিলেন। তখন উনি ওমান থেকে কমান্ড করছেন যে হে আল আক্কাস, তুমি যেই উপত্যকার দিকে না গিয়ে তুমি আলবুস পর্বতের দিকে যাও। ওখান থেকে কমান্ড করা হচ্ছিল। কে জানি না, আল্লাহ ভালো জানে যে উনি উনার আধ্যাত্মিক দৃষ্টিশক্তি দিয়ে কি কমান্ড করেছিলেন। এরপরে উপস্থিত যারা ছিল মসজিদে, তারা একটা হতচকিত হয়ে গেল যে উনি কি কমান্ড দিলেন, যে আল আক্কাসকে সেনাপতিকে কি কমান্ড দিয়েছিলেন। এবং সেই সবাই এখন মনে নামাজ শেষ হয়েছে যে উনি ওনাকে জিজ্ঞাসা করা, তখন বলছে যে পারস্য বিজয় করার জন্য যে সেনা পাঠিয়েছিলেন, সে উপত্যকার দিকে যাচ্ছে, সে পর্বতের দিকে যাচ্ছে না। উপত্যকার দিকে গেলে তাদের জন্য ভয়াবহ বিপদ হবে, সেজন্য আমি এখান থেকে কমান্ড করলাম যে পর্বতমালার দিকে যাও। যাই হোক, যুদ্ধ শেষ হলো, জয়লাভ করলে উনি আসছেন। এক্ষেত্রে যারা মদিনার মসজিদের লোকজন ছিল, তারা যে হ্যাঁ, যে মসজিদে নববী থেকে হযরত ওমর দেখছেন যে উনি সেনাপতি ভুল করতেছেন পারস্য বিজয় করতে গিয়ে, এটা একটা কথা হলো। এটা একটা ঠাট্টা ইত্যাদি যে করতেছে। পরবর্তী পর্যায়ে যখন বিজয় বেশে উনি আসছে, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এই ধরনের কথা। হ্যাঁ, আমি যখন বত্তার দিকে যাচ্ছিলাম, তখন যে খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কমান্ড করছে যে তুমি যে উপত্যকার দিকে না গিয়ে তুমি পর্বতের দিকে যাও। আমি ওই অনুসারে কাজ করেছি এবং বিজয় বেশে এবং মক্কা মদিনাতে যে যে ফিরে এসে এই আল-ঘোষ পর্বতের কথা আসাতে এই কথাটা মনে পড়লো। যে যাই হোক, পারস্য অভিযানে আমরা ওমরের খিলাফতকালে এটা আমরা পড়েই আসছি, সম্ভব ফার্স্ট ইয়ারে। সেখানে এই ঘটনা অথবা বর্ণনা আছে, বা পারস্য বিজয় করতে গিয়ে এই ধরনের ঘটনা। যাই হোক, যেটা আমরা বলতেছি যে বর্তমান ইরান, আমরা ইরান নিয়ে কথা বলতেছি, যে পারস্যের মধ্যে সে ইরান। আমার আনুমানিক বলতেছে ঐতিহাসিকরা খ্রিস্টপূর্ব 2000 অব্দে পারস্য আর্যদের আগমন ঘটে। আর্যরা আরব অঞ্চল থেকে এসেছে, তারা সিরিয়া বিস্তীর্ণ মালভূমি, ওখান থেকে তারা এসেছে। আর্যদের সাথে যে সম্ভবত কোন পেপার পড়াতে গিয়ে আমি পেয়েছিলাম যে আর্যরা যে সিরিয়া অঞ্চল থেকে তারা এসেছে, এবং তারা বর্তমান যে ইসরায়েল ইহুদি তাদের সাথে একটা কানেকশনও আছে। যে এই মুহূর্তে আমার মনে করতেছে না তাদের কানেকশনটা কি ছিল। যা আর্যরা ওদিক থেকে আসে, যে আগমন ঘটে খ্রিস্টপূর্ব যে আর্য অনার্য। আর্য বলতে নিশ্চয় নির্দিষ্ট একটা জায়গার মানুষকে বোঝানো হতো, আর তাদের বাহিরে তাদেরকে অনার্য বলা হতো। যেমন যে আরব অনারব, যারা আরব বংশোদ্ভূত, তাদের থেকে আরবি অঞ্চলের লোকজন, সৌদি আরব, তারপরে যে সিরিয়া, তারপর আছে জর্দান, এরা আরবি অঞ্চল। 6টি দেশ আরব। এখন মনে হয় আরো কয়েকটা দেশ তাদের সাথে সংযুক্ত করেছে, যে আরব লীগ যেটা আছে, আরব লীগ। এদের বাইরে যে যারা আছে তারা অনারব। এই যে এরা যারা আর্য, তারা একটা নির্দিষ্ট গোষ্ঠী, তাদের বাইরে যারা আছে তারা অনার্য। যে যারা যে তোমার আরব জাতি তাদের কথা বলছিলেন, এরা আরবদেরকে অনারব অঞ্চলে গিয়ে বসবাস করা, অন্যান্য কাজ নিষিদ্ধ করেছিল। এটা মূল কারণ হচ্ছে যে তারা যদি এগুলো করে,
তাহলে ইসলাম প্রচারে বিঘ্ন ঘটবে, সেজন্য উনি নিষেধ করেছিলেন। তারপর হচ্ছে পারস্যের উত্তর পশ্চিম অংশে বসবাসকারী আর্যদেরকে মেডিস এবং দক্ষিণ পারস্যে বসবাসকারী আর্যদেরকে পার্সিক বলা হতো। তাই দুটি ভাগে ভাগ করছে। তারা আর্য ছিল, ঠিক আছে, তো দুই অংশে বসবাস করাতে পরবর্তী পর্যায়ে দুই অংশকে এক করছে। আমরা দেখতে পারবো যে উত্তর পশ্চিমাংশে বসবাস করি তাদেরকে আর্য মেডিস এবং দক্ষিণ পারস্যে বসবাস করি যে তাদের বসবাসকে আর্যদেরকে ফার্সি বলা হতো। উত্তরে যে সীমান্ত আছে সেটা হচ্ছে যে উত্তর পশ্চিমের সীমান্ত হলো উত্তর পশ্চিম সীমান্ত ইরাক এবং তুরস্ক বরাবর সীমান্ত, আর দক্ষিণে হলো যে পারস্য উপসাগর, ওমান উপসাগর, হরমুজ কন্যা এবং পারস্য উপসাগর। এই দুই অঞ্চলকে ভাগ করে একটাকে বলা হয়েছে মেডিস, আর একটাকে বলা হচ্ছে পার্সিক। এরপরে দেখা যায় যে পার্সিক বা তাকে পার্সিয়ান যে বলা হতো। এরপরে আমরা দেখি খ্রিস্টপূর্ব 700 অব্দে পার্সিক দলপতি আকামেনিস কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্য তার নাম অনুসারে আকেমনীয় সাম্রাজ্য নামে পরিচিত হয়ে থাকে। অর্থাৎ যে পরবর্তী পর্যায়ে যে ওরা বলছে 2000 সাল, তারপরে বলছে যে 700 অব্দের দিকে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তখন দুটাকে এক করে যে আকেমনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার সম্রাট ছিল যে আকামেনিস ছিল, তার সম্রাট ছিল, তখন শাসন করতেছিল। 700 পরে যে খ্রিস্টপূর্ব 559 অব্দে এই রাজ্যে রাজা হন ভুবন বিখ্যাত পার্সিক সাইরাস দি গ্রেট। এগুলো নাম শুনেছি আমি আগে, এখানে কয়েকটা আছে, সাইরাস আছে, আর্দাশির আছে, তারপরে আছে যে জরাথ্রুস আছে, তারপর বাদশাহ সম্রাট নৌশেরওয়ান আছে, নৌশেরওয়াহ। এগুলো নামগুলো শুনেছি আমি, তবে এটা কোথাকার যে সম্রাট ছিল বা শাসক ছিল অতটুকু জানা ছিল না। আজকে তোমাদের এই ব্যাপার পড়াতে গিয়ে দেখতেছি যে তারা পারস্য সাম্রাজ্যের যে অধিপতি ছিল। আমরা এখানে যে ভুবন বিখ্যাত, যে এরপরে আকামেনিয়ার পরে আসছে সাইরাস দি গ্রেট। তিনি প্রথম মেডিস রাজ্যসহ প্রতিবেশী অঞ্চলের উপর প্রতিষ্ঠিত আধিপত্য প্রতিষ্ঠা করে এবং এই সমগ্র পারস্য একটি সংঘবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে যে খ্রিস্টপূর্ব যে 559 অব্দের দিকে ঐতিহাসিকরা বলতেছে যে পার্সিক বিখ্যাত শাসক সাইরাস দি গ্রেট এটা দুটাকে সহ আরো কিছু অঞ্চল নিয়ে এই পারস্য সংঘবদ্ধ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। সাইরাস 530 খ্রিস্টাব্দে তার মৃত্যুবরণ করে। আকামেনীয় সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব 300 অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। তারপর কি আসে? তারপর 330 শতাব্দী পর্যন্ত, 700 থেকে শুরু করে 330 শতাব্দী পর্যন্ত প্রায় 470 বৎসর পর্যন্ত যে আকামেনীয়রা যে পারস্য সাম্রাজ্য পরিচালনা। এরপর আসছে যে আলেকজান্ডার দি গ্রেট। এরপর গ্রিক সম্রাট আলেকজান্ডার দি গ্রেট পারস্য দখল করে 330 অব্দের দিকে। গ্রিকেরা 150 খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্য শাসন করে, 150 বছর। এরপরে যে তারপর কি হলো? গ্রিকদের পতনের পূর্বে যে পারস্যের স্থানীয় একটি যাযাবর গোত্র কর্তৃক প্রতিষ্ঠিত পার্থিয়ান রাজবংশ খ্রিস্টপূর্ব 150 অব্দ থেকে 226 পর্যন্ত পারস্য শাসন করে। তাহলে প্রথমে আছে যে আকামেনিস, তারপর আছে যে সাইরাস, তারপর আছে আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার গ্রেটের পরে আছে যে পার্থিয়ান রাজবংশ, মানে 150 অব্দ থেকে 260 অব্দ রাজ্য শাসন করে। এই পার্থিয়ানদের প্রথম রাজা আর্দাশিস পারস্য শাসনীয় বংশ প্রতিষ্ঠা করেন।
এরপর আসছে পারস্যে আর্থাসী একজন সম্রাট, আর্তাশোয়ান একজন সম্রাটের নাম ছিল, যে সেই পারস্যের সাসানীয় বংশ, যে প্রাচীন সাসানীয় বংশ বলা হয়ে থাকে, প্রতিষ্ঠা করেন। এই সাসানীয়গণ যে 226 থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা পারস্য শাসন করে। 651 পর যে হযরত ওমরের হাতে যে পারস্য যে সম্রাটের পতন হয়, সেখানে ইসলামের আগমন ঘটে। তাহলে আমরা খ্রিস্টপূর্ব যে 2000 থেকে শুরু করে যে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত সংক্ষিপ্ত যে পারস্য সাম্রাজ্যের যে অবস্থানটা আমরা জানলাম। এই সময় পারস্যে জরোস্ত্র ধর্ম প্রচারিত হয় এবং জরোস্ত্র হচ্ছে একজন ধর্মযাজকের নাম। আমি এটার নাম শুনেছি এমনি, জরোস্ত্র ধর্ম, বা যে তার যে জেন্দাবিস্তা ছিল, তাদের যে ছিল জেন্দাবিস্তা হলো তাদের গ্রন্থের নাম। দেখি আমি অবশ্য নেটে সার্চ দিয়ে দেখেছিলাম যে সেখানে কিছু পাওয়া গেছে যে এই যে জরোস্ত্র সম্পর্কে, যে সেখানে যে জরোস্ত্র সম্পর্কে যেটা বলা হচ্ছে যে জরোস্ত্র জন্মস্থান এমনকি তার পবিত্র ধর্মীয় মতবাদ নিয়ে ঐতিহাসিকগণ বেশ দোলাচলে থাকার মতো প্রদান গুনছেন। খুব সম্ভবত তিনি আজারবাইজানে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। আজারবাইজানে ধর্ম হয়েছে, এটা পারস্যের সীমান্তবর্তী অঞ্চল আজারবাইজানে তার জন্ম হয়েছিল। তারা ধারণা করতেছে যাই হোক, যেখানে যে 1000 খ্রিস্টপূর্ব কিংবা 660 খ্রিস্টপূর্বে তার জন্ম হয়। এর ভিতরে তার জন্ম হয় মেগি সম্প্রদায়ভুক্ত জরোস্ত্র তার স্বজাতির দুর্নীতির বিরুদ্ধে সরব হন। যেমন আমরা সক্রেটিস তো 20 মানে হত্যা করেছিল, সেও তার স্বজাতির কাছে সেই গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই, যে তাকে হত্যা করা হলো। এও একই অবস্থা, জাতির দুর্নীতি ইত্যাদির কারণে সেখান থেকে যে সেখানে স্বজাতি দুর্নীতির বিরুদ্ধে সরব হন। এতে মেগির সম্প্রদায় তার বিরাগভাজন হন। এমনকি একদিন মরুভূমি মধ্য উত্তপ্ত পদচারণ করার সময় দৈববাণী প্রাপ্ত হন তিনি। তখন তাদের বিরাগভাজন হয়ে যখন আজারবাইজান থেকে চলে যাচ্ছিল, তখন মরুভূমি দিয়ে এখানে যেভাবে এখানে বর্ণনা করছে যে সেইভাবে যেতে হয়, তাহলে যে পয়গম্বরের মতো একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং পয়গম্বর কিনা, আমরা তো আমাদের পবিত্র কোরআনে যে নামগুলো পেয়েছি সেখানে ওনার নাম নাই, বা এই ধরনের কোনো নাম নাই। যাই হোক, যেটা আমরা বলতেছিলাম যে দৈববাণী প্রাপ্ত হন তিনি দাবি করেন ওই সময় তার উপর স্বর্গীয় প্রত্যাদেশ আসে, আর এরই সূত্র ধরে জন্ম নেয় এক নতুন জরোস্ত্রবাদ বা জরোস্ত্রিজম অথবা জরোস্ত্রিজম। যদি এটা সত্য হয়ে থাকে, তার উপর প্রত্যাদেশ আসে, তাহলে সেটা যে পয়গম্বরদের অন্তর্ভুক্ত হয়। আর যদি না, এগুলো কল্পকাহিনী হয়, তাহলে তো না। তারপরে কি হলো, জন্মভূমিতে আশ্রিত হয়ে নতুন দর্শন প্রচারের উদ্দেশ্যে জরোস্ত্র পাড়ি জমান খোরাসান ইরানে। খোরাসানে মানুষ নতুন এই ধর্মের স্বাদ নিতে জরোস্ত্রকে বিট করে আশানুসারে জরোস্ত্র নিজেকে আরও মেলে ধরেন। অচিরে তার ভক্ত অনুসারী বাড়তে থাকে এবং স্বয়ং পারস্য সম্রাট দায়াসুসের পিতা পার্থিয়া এবং হিরকানিয়ার পারস্য শাসক হিস্টেসপাস এই ধর্ম গ্রহণ করেন। যে এরা পারস্যের এই শাসকগুলো যে তার ধর্ম গ্রহণ করে বলে, তাই আজারবাইজান যে স্বজাতির বিরুদ্ধে মেগি সম্প্রদায়ভুক্ত লোক ছিল, সেখান থেকে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বুঝে সেখানে না পেয়ে চলে আসতেছে, তাহলে দক্ষিণ দিকে আসার থেকে সেখানে দৈববাণী প্রাপ্ত হন। সেই দৈববাণী প্রাপ্ত হওয়ার পর উনি পারস্যে আশ্রয় গ্রহণ করেন এবং পারস্যের লোকজন তাকে সাদরে গ্রহণ করে এবং সম্রাট রাজারাও তার ধর্ম প্রচার করেন।
এবং জরস্ত্রবাদের যে বৈশিষ্ট্য ছিল, উদ্দেশ্যটা কি, সে উদ্দেশ্য আমরা জরস্ত্রবাদ প্রচারের উদ্দেশ্য এত গভীর ছিল না। 3টি উদ্দেশ্যের উপর দাঁড়িয়ে এই ধর্মে যাত্রা শুরু হয়। 3টার কথা বলা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম হচ্ছে সর্বনিম্ন একত্ববাদ। একত্ববাদের উপর ভিত্তি করে আছে আর 5 কালেমার উপরে। আর জরস্ত্রবাদ বলছে 3টি। এগুলো কি দেখি? প্রথমত প্রচলিত বিশ্বাসকে পবিত্র আরো সত্য করে তোলা। দ্বিতীয়ত মানুষের মধ্যে বহু দেবতা বিশ্বাস এবং জাদুবিদ্যা অবসান ঘটানো এবং ধর্মের নৈতিকতা আদর্শ প্রতিষ্ঠা করা। এই 3টে হলো জরস্ত্রবাদের ধর্ম। তোমাদের আরেকটা আছে ধর্মীয় দর্শন, রাজনৈতিক ও বিভিন্ন সম্প্রদায়ের ক্রমবিকাশ একটা পেপার আছে তোমাদের। সে পেপারে বিভিন্ন যে ধর্ম উদ্ভব বিকাশ তোমাদের সিলেবাসভুক্ত আছে। সেখানে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, শিখ ধর্ম আছে, তারপর আছে কনফুসিয়াস ধর্ম আছে। এগুলো তোমাদের। তারপর আছে সর্বশেষ যেটা বলা হচ্ছে যে কাদিয়ানী মতবাদ, সেটাও বলা আছে। তারপর বাহাই একটা আছে, সে বাহাই মতবাদ। সেখানে ওই বইটাতে বা ওই পেপারে উল্লেখ আছে। সেখানে আসলে তোমাদের জরস্ত্রবাদ এটা নাই, আমি দেখেছি বই নাই, সেখানে এটা সিলেবাসভুক্ত নয় বা নাই। তবে এখানে আসাতে আমি নেট চার্জ দিয়ে দেখেছি যে সেখান থেকে একটু আলোচনা করে দিলাম, যে আমিও উপকৃত হলাম, তোমরাও উপকৃত হও। সে জরস্ত্রবাদ, যে জরস্ত্রবাদের 3টি কথা আমরা বলছি যে 3টি আদর্শের উপরে বা 3টি এই উদ্দেশ্যের উপরে দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো যে প্রচলিত বিশ্বাসকে পবিত্র আরো সত্য করে তোলা। দ্বিতীয়ত মানুষের মধ্যে বহু দেবতা বিশ্বাস এবং জাদুবিদ্যার অবসান ঘটানো এবং ধর্মের নৈতিকতা আদর্শ প্রতিষ্ঠা করা। এই 3টি হলো তাদের উদ্দেশ্য। আর জরস্ত্রবাদের যে বৈশিষ্ট্যের কথা যেটা বলা হচ্ছে, সেটা হলো যে জরস্ত্রবাদের প্রধান 4টি বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আছে। তার 3টি উদ্দেশ্য, 4টি বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্যগুলো এর মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দ্বৈতবাদ বা ডিউলিজম, অর্থাৎ ধর্মে দ্বৈত বিশ্বাস। জরস্ত্র মত অনুসারে 2জন পরম শক্তিশালী দেবতা পুরো বিশ্বকে চালনা করে। এখানে এসে তো আমাদের ধর্মের সাথে যে কি হলো, যে কন্ট্রাডিকশন হয়ে গেল, সংঘর্ষ হয়ে গেল। আমরা জানি বিশ্বকে একজন পরিচালনা করেন, আপনারা বলছে বিশ্বকে 2জন পরিচালনা করেন। যে এর মধ্যে যে বলছে 2জন পরিচালনা করেন, একজন হচ্ছেন আহুর মাজদা, অন্যজন হচ্ছেন আহরিমান। 2জনের কথা বলা আছে, 2জনের নামও উল্লেখ করেছে। 2জন এরা যথাক্রমে মঙ্গল এবং অমঙ্গলের দেবতা। সত্য আর ন্যায়বানদের যে দেবতা হচ্ছে আহুর মাজদা, আর আহরিয়ান হচ্ছে হিংসা এবং সততার প্রতীক। এই দেবতার মাঝে বিরতিহীন সংঘর্ষ চলছে এবং শেষ পর্যন্ত আহরিয়ানদের উপর জয়হীন আহুর মাজদা। অর্থাৎ 2টি কথা, একটা ভালো একটা মন্দ দিক। ভালোটা একজন দেবতা চালায় আর মন্দটা আরেকজন দেবতা চালায়, এবং ভালোটা একসময় যে মন্দের উপর যে প্রভাব বিস্তার করবে। সেখানে যে আমাদের ধর্মে তো আমরা এটা ভালো মন্দ তো আল্লাহর ইচ্ছাতেই হয়, এটার উপরে আমরা বিশ্বাস, আমাদের আস্থা আছে। যে সেটাতে অর্থাৎ আমাদের দেশে হিন্দু শাস্ত্রে এই ধরনের তাদের ভাগ্য দেবতা, লক্ষ্মী দেবতা ইত্যাদি তাদের বলা আছে। কিন্তু আমাদের ধর্ম আমরা জানি না যে ভালো এবং মন্দ যা কিছু হচ্ছে সেটা যা আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আমরা এটাই বিশ্বাস করি। তাহলে যে 2টি মাজদা হচ্ছে ভালো প্রতীক, আর ওটা হচ্ছে যে অমঙ্গলের দেবতা হচ্ছে আহরিমান। এই দুটো হচ্ছে যে তারা শেষ পর্যন্ত সংঘর্ষে তারা জয়লাভ করে মাজদা। এখানে জরস্ত্রবাদের মূল ঘটনা বলতেছে, এখানে জরস্ত্রবাদের মূল খটকা। একশ্বরবাদের ধর্ম বলা হলো জরস্ত্র নিজে বহু দেবতার অবস্থান চাইল, তিনি আবার একাধিক দেবতার অস্তিত্বের কথা স্বীকার করেছেন। তাই আদতে এখানে জরস্ত্র বহু দেবতার বিলোপ ঘটাতে পারেনি। তাহলে বলছে একশ্বরবাদের কথা বললো, কিন্তু বাস্তবতা তার একশ্বরবাদে
সেখানে কিছুটা সমস্যা আছে, বুঝাতে চলতেছে যে গবেষণায় যেটা বেরিয়ে আসছে, গবেষণাগারে যেটা বেরিয়ে আসছে। তারপরে যেটা জরোস্ট্রবাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ঐশী ধর্ম। ঐশী ধর্ম, যে এই ধর্ম সোমনাথ জীবনকে নিরুৎসাহিত করে তারা বিশ্বাস করে সরাসরি ঈশ্বর প্রদত্ত ধর্ম হচ্ছে জরোস্ট্রবাদ। এই ধর্ম অনুসারে জরোস্ট্রের অনুসারীরা ঈশ্বর সম্পর্কে লুকানো জ্ঞান লাভ করতে পারত। প্রাচ্যের ইতিহাসে জরোস্ট্রবাদী প্রথম ধর্ম যেখানে সরাসরি ঈশ্বরের সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করা হয়েছে। এটা হলো যে জরোস্ট্রবাদের যে বৈশিষ্ট্যের কথা বলা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে জরোস্ট্রবাদ সম্পর্কে আরও কী পাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।